শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা ও রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রুমা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। এই সময় এখন কোন কাজের ব্যস্ততা বেশি? কাজ নিয়ে কেমন সময় কাটছে? হ্যাঁ, কাজ নিয়ে তো ব্যস্ত থাকতেই হয়। সংসারের পাশাপাশি কাজ করে যাচ্ছি। এখন মেইনলি উৎসবগুলো যাচ্ছে, তো বিভিন্ন মেলা থাকে। আর আমি যেহেতু বেকিং নিয়ে কাজ করি, কেকের অর্ডার তো প্রায় থাকছে। এগুলো নিয়ে চলছে। আর বিভিন্ন আমি দুইটা সংগঠনের সাথে আমি জড়িত আছি। এই সংগঠনের কাজও পাশাপাশি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, কোন সংগঠনের সঙ্গে রয়েছেন? কি ধরনের কাজে নিয়োজিত আছেন? আচ্ছা, আমার দুইটা সংগঠন। একটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ। এখানে আমরা নারী উদ্যোক্তাদের নিয়েই কাজ করি। এক একজন এক একটা সাবজেক্ট নিয়ে কাজ করে। আর কালিনারি ক্লাব শুধুমাত্র রন্ধনশিল্পীদের নিয়ে কাজ করে। নারী উদ্যোক্তাদের প্রমোট করাই এই দুইটা সংগঠনের উদ্দেশ্য। আচ্ছা, একটা সময় তো নারীদের কাজের ক্ষেত্রে বা বিজনেস যদি বলি বা রান্নার সেক্টর যদি বলি, আসতে একটু তারা অনেক প্রবলেমস ফেস করতেন, বা আসবেন কি আসবেন না ডিসিশন নিতেন, অনেক প্রবলেম হতো। কিন্তু এখন আমরা স্বতঃস্ফূর্তভাবে নারীদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি, উদ্যোক্তা হিসেবে বা রন্ধনশিল্পী, কালিনারি আর্টিস্ট হিসেবে, এবং অন্যান্য সেক্টরে তো দেখছি। তো আপনি কি দেখছেন যে যেখানে আপনার সংগঠনের সাথে আছেন, নারীদের অংশগ্রহণ কি আমরা যেমন ভাবছি ঠিক তেমনই, নাকি বেশি আছে, কম আছে? না, এখন নারীরা অনেক এগিয়েছে এবং অনেক আগ্রহ তাদের ভিতরে। শুধু উদ্যোক্তা হয়ে কেউ থেমে থাকছে না, দক্ষতা তৈরি করার জন্য নানা রকম ট্রেনিংও তারা পাশাপাশি চালিয়ে যাচ্ছে নিজেদেরকে উপযুক্ত তৈরি করার জন্য। হ্যাঁ, তো আমি তো দেখছি যে অনেক আগ্রহ, এবং আমাদের ইনস্টিটিউটগুলো থেকে যে বিভিন্ন ট্রেনিংগুলো নেয়, এগুলিতে অনেক নারী উদ্যোক্তা পার্টিসিপেট করে। আচ্ছা, অবশ্যই তাদের সফলতার গল্পগুলো রয়েছে, এবং তাদের তো নিশ্চয়ই এখান থেকে, যারা আপনি যেহেতু সেবামূলক কাজে নিয়োজিত আছেন, তো ট্রেনিং যাদেরকে দিয়েছেন তাদের মধ্যে যারা ভালো করেছেন, তাদের কি কোনো গল্প আমাদের সাথে শেয়ার করা যায়? সবার গল্প কিন্তু আলাদা। সবাই কম বেশি যারা ট্রেনিং নিয়ে তো উপকার বা উপকৃত হয়েছেন অনেক আপুরাই। তো এক একজনের গল্প আসলে এক এক রকম। তাদের মাঝখান থেকে আমি আলাদা করে আসলে বলতে চাচ্ছি না। সবাই সবার ক্ষেত্রে কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেরা। আচ্ছা, উদ্যোক্তা হিসেবে আপনার জার্নিটা কবে শুরু হয়েছিল? 7 বছর আগে আমি উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি। করোনাকালীন সময়ে নাকি তার? না, এটা করোনার আগে থেকে। আমি আসলে উদ্যোক্তা হব এটা আমি কখনো ভাবি নাই। আমি প্রথমে একটা স্কুলে পড়াশোনা শেষ করার পর একটা স্কুল জবে ছিলাম। তো পরে বাচ্চা এত ছোট ছিল, আমার চাকরিটা কন্টিনিউ করা হয়নি, ছেড়ে দিতে হয়েছিল। লং টাইম আমি আমার বেবিকে নিয়ে বিজি ছিলাম। আচ্ছা, তো ওই 7 বছর আগে 2019 সাল হবে মেবি, আমি একটা কম্পিটিশনের মাধ্যমে আমি আসলে ওই কম্পিটিশন করে আমি ফাইনাল রাউন্ডে চলে গিয়েছিলাম। একটা ডেজার্ট কম্পিটিশন ছিল। তো তখন থেকেই যখন ফাইনাল রাউন্ডে চলে গেলাম, তখন মনে হলো যে না, কিছু একটা করা প্রয়োজন। এবং তারাও আমাদেরকে সেভাবে ট্রেনিং দিয়েছিল আমরা যেন সবাই কাজে জড়িয়ে যাই। তো তখন থেকে বিভিন্ন জায়গায় সরকারি সার্টিফিকেটের কোর্সগুলো করে টোরে নিজেকে আরও বেশি তৈরি করলাম, বিভিন্ন ট্রেনিংগুলো নিলাম, তারপর আমি বেকিং জগতে পা রাখলাম। তো সেই থেকেই আমার একটা পেজ আছে, রুমাস কিচেন কেক অ্যান্ড ডেজার্ট স্টুডিও। তো সেখান থেকেই আমি কাজ করে যাচ্ছি। আচ্ছা, সেখানে আপনার অনলাইনে এখন সার্ভিস দেওয়া হচ্ছে? হ্যাঁ, অনলাইনে সার্ভিস দেওয়া হচ্ছে। পাশাপাশি আমার পরিচিত যারা আছেন তারা তো আমার থেকে নিচ্ছেনই, এবং আমি বাসায় কেকের বেসিক কোর্সটি ট্রেনিং দিচ্ছি। আচ্ছা, আপনার যেহেতু শুরু থেকে এখন পর্যন্ত 7 বছর হয়ে গেছে এবং এক্সপিরিয়েন্সের জায়গাটা ভালো মোটামুটি, সেই জায়গা থেকে কি কি অ্যাডভাইস দিতে চাইবেন যারা এই মুহূর্তে এখন কাজ শুরু করছেন? যারা এই মুহূর্তে কাজ করতে চাচ্ছে তাদের জন্য তো সামনের রাস্তাটা অনেক প্রশস্ত, যেটা আমাদের 7 বছর আগে হয়তো ছিল না। তো যারা আসবে, কাজে আসবে, একটু শিখে ট্রেনিংগুলো নিয়ে, এবং তারপর আসলে অনেক ভালো। এবং সেভাবেই এখন কিন্তু আগাচ্ছে নতুন উদ্যোক্তা যারা, তারা শিখে পড়েই আসছে, কাজ করছে এবং সফল হচ্ছে। আচ্ছা, ট্রেনিংগুলো তাদেরকে কিভাবে হেল্প করবে? ট্রেনিংগুলো হেল্প করবে তাদের একটা কাজ করতে গেলে তাদের হাইজিনিক মেনটেন করে করতে পারছে কিনা, কিভাবে তারা ডেলিভারিগুলো দিবে, কিভাবে অর্ডারগুলো আসবে, সব কিছুই কিন্তু ট্রেনিংয়ে দেয়া হয়। শুধু যে কাজ শেখানো হয় তা না, সিস্টেমগুলো কিভাবে থাকবে সেগুলো তাদেরকে, একটা বিজনেস যে করবে বিজনেসের বিভিন্ন রুলগুলোও সেখানে শেখানো হয়। কাজে তারা মোটামুটি একটা প্যাকেজের মতো কিন্তু ট্রেনিং থেকে অনেক কিছুই শিখতে পারছে। আচ্ছা, রন্ধন শিল্পীদের কিন্তু আলাদা ধরনের কিছুটা স্টাইল থাকে, এক একজনের এক এক রকম। আপনার বিশেষত্ব কি, স্টাইলটা কি?
আমার স্টাইল ওই যে আমি কেক বেকিং এর মধ্যে কেক নিয়ে কাজ করতে অনেক পছন্দ করি, এবং আমাদের কেকগুলোতে তো কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া হয় না, একদম অথেন্টিক হোমমেড কেক। এবং কেকে যে ফিলিংগুলো থাকে বিভিন্ন জায়গা থেকে আমরা সব থেকে কিনে নিয়ে আসি, আমি সেই ফিলিংগুলো আমি নিজে তৈরি করি। প্রিজারভেটিভ দেওয়া কোনো ফিলিং আমি ইউজ করি না। আর যেহেতু আর একটু ভ্যারাইটিস ফ্লেভারগুলো, যেগুলো একটু একটু ব্লুবেরি, স্ট্রবেরি বা পানদান, একটু বাইরের ফিলিংয়ের যে ফ্লেভারের কেকগুলো করতে আমার ভালো লাগে। আচ্ছা, এই ক্ষেত্রে কেকে যেটা হয় যে কেকের মেয়াদ বেশি দিন থাকে না, এবং কেক সংরক্ষণের একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে অর্ডার নেওয়ার সময় আপনি কতদিন আগে অর্ডারটা নিতে চান এবং ডেলিভারিটা কিভাবে দেওয়া হয়? হ্যাঁ, আমি বলে নেই যে কেকটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কেক বানিয়ে ওটাকে একটু রেস্টেও রাখতে হয়, তো অন্তত কমপক্ষে 1 দিন 2 দিন আগে তো আমাকে অর্ডার দিতেই হবে। এবং একটা কেক 3-4 দিনের বেশি আসলে ফ্রেশ ভাবটা থাকে না, বা রাখা উচিত না। আসল টেস্টটা পেতে গেলে 3-4 দিনের মধ্যে ওটা খেয়ে ফেলা ভালো, সেভাবে অর্ডারটা নেই। আচ্ছা, এবং আপনি খুব সুন্দর একটা উদ্যোগও নিয়েছেন আপনার জীবনে, যেটা হচ্ছে যে আপনি পেশেন্টদেরকে ফ্রিতে খাওয়ান, রোগীদের জন্য আপনি এই চিন্তা ভাবনাটা করেছেন। এই যে এত সুন্দর একটা কাজের উদ্যোগটা নেওয়ার পেছনের কারণটা কি এবং কবে থেকে নিয়েছেন? আসলে সব কাজেই তো কিছু না কিছু কারণ থাকে, এটা তো একটা কারণ ছিল। এটা 2021 সাল থেকে, তখনও করোনা চলছিল, চারিদিকে লকডাউন ছিল। তো তখন আমার বাবা জুলাই মাসে মারা যান। তো তখন আব্বা যখন অসুস্থ ছিলেন আমার কাছেই ছিলেন, আমার বাসাতেই ছিলেন। তো ওই ওই কয়টা দিন তাকে আমি পেশেন্টের খাবারটাই খাওয়াচ্ছিলাম, ওগুলোই খেতেন। তো উনি যখন মারা গেলেন তখন দেখলাম মন টন অনেক খারাপ ছিল। তো ফেসবুকে দেখলাম যে একটা ফ্যামিলি খাবার যাচ্ছে হোমমেড, তখন তো দোকান রেস্টুরেন্ট সব বন্ধ ছিল। তো তারা খুব যে তার শ্বশুর শাশুড়ির জন্য একটু পাঠাবে। তো তখন আমি তাদেরকে নক করলাম, যে বললাম যে আমি উইলিংলি একটু দেই, হয়তো আমার ভালো লাগবে। ওনারা নিতে চান নাই, কিন্তু আমি দিলাম। দেওয়ার পর দেখলাম কি আরও কিছু পেজে এরকম তখন চাচ্ছিল, কিন্তু তো আমি এইভাবে কাজটা শুরু করলাম। করার পর দেখি কি আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করলো। তো তখন আমি কন্টিনিউ করলাম যে আমি তো এইভাবেও আমার বাবার জন্য সাদাকা আদায় করতে পারি। তো সেইভাবে শুরু করলাম। করার পর আমার পেজ থেকে যখন আমি প্রচার করলাম, তখন দেখলাম যে আমার ফলোয়ার যারা, তারাই না এটা শেয়ার করে করে বিভিন্ন গ্রুপে পেজে এটাকে ছড়িয়ে দিয়েছে। এটা মোটামুটি জানা হয়ে গিয়েছিল, তখন রোমাস কিচেন থেকে রোগীর খাবার দেয়া হয়। তো তখন প্রতিদিন 30 জন 40 জন 25 জন এরকম করে রোগীর খাবার। এবং আমি না তখন 3টা মাস কোনো রকম অর্ডার তখন নেই নাই, কোনো আমার পেজের কাজ করি নাই, কোনো কেকের অর্ডার নেই নাই, এই একটা কাজই আমি করে গেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন তো করোনা নাই, পেশেন্টও অনেক কমে গেছে, কিন্তু এখন নর্মাল পেশেন্ট যারা, তারাই আমার কাছ থেকে নিচ্ছে। যখন প্রয়োজন হয় নক করে, আমি আমার সুবিধা মতো পাঠিয়ে দিই তাদেরকে, বা তাদের সুবিধা মতো টাইমিং মতো ওইভাবে পাঠিয়ে দিই, কিন্তু এটা কমপ্লিমেন্টারি দেয়া হয়। একজন নারী হিসেবে নারীদের যে স্বাবলম্বী হওয়ার যে ব্যাপারটা, সেটা কতটা জরুরি এবং কেন নারীদের জন্য স্বাবলম্বী হওয়াটা এত জরুরি? অনেক জরুরি। এবং আমি যখন পড়াশোনা করেছি বা শেষ করেছি, আমার চিন্তাধারাই ছিল কিছু করব। তো যখন আমার স্কুলে চাকরিটা হলো, আমি নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় আমার সিভি দিয়েছিলাম। তো তারপর তো আর করা হলো না আমার, তো একটু মন খারাপ হতো যে আমি কিছু করছি না। তারপর আবার যখন আমি আমার উদ্যোক্তা জীবনে আসলাম, তো এখন যেভাবে আমার একটা নিজের একটা স্বাবলম্বী হয়েছে বা একটা পরিচিতি হয়েছে, সেই সাথে একটা ইনকামের সোর্স হয়েছে, যেটা নারীদের ভিত্তিটাকে মজবুত করে। তো এখন বুঝি যে নিজের টাকা দিয়ে কিছু করা বা নিজের টাকা দিয়ে কাউকে কিছু দেয়া বা সংসারে খরচ করা, এটা একটা অন্যরকম শান্তি আসলে। হ্যাঁ, এটা একটা অন্যরকম শান্তি। আর আমার তো খুব মনে পড়ে, এটা ছোটবেলা থেকেই আমার ছিল যে আমি একটা নিজে কিছু করব, প্রতিটা মেয়েরই করা উচিত। এবং আমার মনে হয় এখন যত মেয়েরা আছে কেউ বসে নাই, চেষ্টা করে কম বেশি তারা স্বাবলম্বী হতে। জি, আপনার এই পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছেন কারা? আমার নিজের ইন্সপায়ার তো ছিলই, তো আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আমার ছেলে, আমার হাজবেন্ড সবসময় আমার পাশে ছিল। একজন আদর্শ রন্ধনশিল্পী হওয়ার জন্য সবচেয়ে কোন গুণাবলী থাকাটা অনিবার্য বা প্রয়োজনীয়?
অবশ্যই রান্নায় তো ধারণা থাকতেই হবে এবং আগ্রহ। রান্নায় ধারণা এবং আগ্রহ দুটোই থাকতে হবে। তারপর একটু শিল্পী মনো হওয়া উচিত, কারণ রান্নাটা শুধু খাওয়া না, দৃষ্টিনন্দন, এটাকে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্টেশন করা, পরিবেশন করা, এটাও অনেক বড় একটা গুণ। এবং অবশ্যই রান্না সম্পর্কে তার ধারণা থাকতে হবে। আচ্ছা, আমরা তো এখন এই যে প্রিজার্ভ করা খাবার কিংবা হাইজিন মেনটেন করা খাবার, পরিষ্কার করে করা খাবার, কতটুকু টেম্পারেচারে খাবারটা দিয়ে রান্না হচ্ছে, হেলথ ইস্যুস ক্রিয়েট হবে কিনা, সব কিছু মিলিয়ে যে রান্নাগুলো করা হয়। কিন্তু যদি আমরা দেখি যে আমাদের নানি দাদিরা যে হাতের রান্নাগুলো করতেন, আমাদের মারা যে রান্নাগুলো করেন, এই যে রান্নার যে একটা মজা বা একটা টেস্ট, এটার সাথে সেটার কোনো কিন্তু তুলনা হয় না। এটা কেন হয় না? অবশ্যই তুলনা হয় না। সেই আমলে নানি দাদিদের রান্না এখনও আমি তো অনেক মিস করি। আর এখন রান্নাটা না অনেকটা শর্টকাট, হাইজিনিক মেনটেন করে বা একটু সায়েন্টিফিক ওয়েতেও অনেক কিছু মেনটেন করে। তারা সেটা করতো না, কিন্তু তারপরও আমার মনে হয় তারা কি হাইজিনিক ছিল না? নিশ্চয়ই ছিল, তা নাহলে তো অসুখ বিসুখ লেগেই থাকতো। তারাও সেটা মেনটেন করতে, হয়তো তাদের উপায়টা অন্যরকম ছিল বা আলাদা ছিল, এবং ভালোবাসাটা বেশি ছিল। রাইট। আচ্ছা, পরিবারে আপনি তো যেহেতু রান্নার সেক্টরে আছেন, অবশ্যই আপনি ভালো রান্না করেন। এছাড়া পরিবারে কারা ভালো রান্না করেন? বা আপনার ছেলে, আপনার? আমার মা, আমার ছেলে আর হাজবেন্ড খেতেই পছন্দ করে। আচ্ছা, কখনো হেল্প করে না? করে, অবশ্যই হেল্প করে। আমার হাজবেন্ড অনেক সহযোগিতা করে। আর এর বাইরে বলবো আমার মায়ের হাতের রান্না, আমার মা অনেক ভালো রান্না করেন। আচ্ছা, এই প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম যে আপনার মায়ের হাতের কোন রান্নাটা আপনার খুব পছন্দের? আমার মায়ের হাতে পায়েস আর কাবাব, এই দুইটা অসাধারণ। আচ্ছা, আর আপনার হাতের কোন রান্না আপনার মার খুব পছন্দ? আমার হাতের কেক। হ্যাঁ, আমার হাতের কেক সবাই পছন্দ করে, এবং আমার আম্মা তো তার মেয়ের হাতের কেক খুবই পছন্দ করেন। আচ্ছা, যদি আত্মীয় স্বজন আসে, সবচেয়ে বেশি রিলেটিভরা আপনার কোন, কেক বাদে, কেক তো ডেজার্ট আইটেমে থাকতেই পারে, এছাড়া কোন আইটেম আপনার হাতে তারা খেতে চান, মানে আপনার হাতের রান্না তারা খেতে চান? বিরিয়ানি। আচ্ছা, অনেক খাবার দাবারের কথা হয়ে যাচ্ছে আসলে। এবার যদি জানতে চাই অবসর সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা হয়? আসলে অবসর সময়টা পাওয়া যায় খুব কম, তো সেই সময়ে আমি চেষ্টা করি একটু আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলতে, যেহেতু এখন আগের মতো সময়টা কম দেওয়া হয়, বা পথের দূরত্বের কারণে, জ্যামজটের কারণে যাওয়াটা সম্ভব হয় না। তো নেটের যুগ, সবাইকে হাতের মুঠোয় পাওয়া সম্ভব। তো সেই সময়টা আমি একটু ফোন করে সবার খোঁজ খবর নেই, বা বন্ধুদের সাথে একটু আড্ডা দিই। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে অবসর সময় একটু ফ্রি পেলে ছুটির দিন একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে। এই সুন্দর পেজটাকে আপনি, বা এটা কি আসলে শপে রূপান্তরিত করতে চান কিনা, বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, কোন প্লেসে, কোন অবস্থানে দেখতে চান আপনার এই স্বপ্নটাকে? এখনো শপের পরিকল্পনা করিনি, তবে আমি সবসময় চেয়েছি আমার পেজটা একটা ব্র্যান্ড হোক, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ খাবার আমি সবার দৌড়ে পৌঁছে দিতে চাই আমার জায়গা থেকে। তো তখন সবাই জানবে যে রুমাস কিচেন একটা ব্র্যান্ড, সেই পর্যায়ে আমি নিয়ে যেতে চাই। আর তখন তো একটা শপ দিতেই পারি, তাই না? অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও অনেক শুভকামনা, এবং ধন্যবাদ চায়ের চুমুকে অনুষ্ঠানকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।